প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং এই আশা করি তোমরা বাসায় মন দিয়ে পড়ালেখা করছো এবং আমাদের কলেজে যে ক্লাসগুলো আমরা আপলোড দিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা দেখছো। আজকে তোমাদের সাথে আমার 32তম ক্লাস। আমরা বিগত ক্লাসে দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ের অনেক বিষয় নিয়ে আমরা এই পর্যন্ত অনেক বিষয় আলোচনা করেছি। গত ক্লাসে আমরা শ্রম দক্ষতা কি বা শ্রম দক্ষতার ধারণা আমরা পড়েছিলাম। সেই শ্রম দক্ষতার আরেকটি যে বিষয় রয়েছে, শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ শ্রম দক্ষতার উপর কোন কোন বিষয়গুলো প্রভাব ফেলে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা যাব। দ্বিতীয় হচ্ছে আমাদের আরেকটি আলোচ্য বিষয় শ্রম বিভাগের ধারণা, অর্থাৎ শ্রম বিভাগ কি বা কাকে বলে। আরেকটি হলো শ্রম বিভাগের সুবিধা, শ্রম বিভাগের অসুবিধা। এগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। আশা করি সবার সামনে বই আছে এবং বইয়ের যে পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টগুলো আমার এখানে লেখা আছে। এই পয়েন্টগুলো আমরা বই থেকে পড়বো, পড়ে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদেরকে বই থেকে পয়েন্টগুলো পড়ে বোঝানোর কারণ হচ্ছে তোমরা যখন বইটি পড়বে, কারণ তোমরা সেই পয়েন্টগুলোই পড়বে, যদি তোমরা সেই পয়েন্টগুলো না বুঝো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই বিষয়টি সম্পর্কে বুঝতে পারবে না। তাই তোমাদেরকে পড়িয়ে তারপরে আমি চেষ্টা করব আমার মতো করে বোঝাতে। তো প্রথমে আমরা গত ক্লাসে শ্রম দক্ষতা কি বা শ্রম দক্ষতার ধারণা আমরা সবাই জেনেছি বা আমরা শিখেছি শ্রম দক্ষতা কি। আসলে শ্রম দক্ষতা আমরা কোনটাকে বলবো? তোমার অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময়ে শ্রমিকের যে অতিরিক্ত যে কাজের তোমার ক্ষমতা বেড়ে যাওয়া, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে শ্রম দক্ষতা। আর বইয়ের ভাষায় যদি আমরা একটু চিন্তা করি, বলেছে একটি নির্দিষ্ট সময়ে শ্রমিকের পূর্বের তুলনায় অধিক পরিমাণে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষমতাই হলো শ্রম দক্ষতা বা শ্রমিকের দক্ষতা। তোমরা বইয়ে এটি পেয়ে যাবে। প্রথমে যদি আমরা লক্ষ্য করি শ্রম দক্ষতার উপর কি কি বিষয় প্রভাব ফেলছে। প্রথমে শ্রম দক্ষতা যেটি রয়েছে, যে শ্রমিকের যে অধিক পরিমাণে পণ্য সেবা উৎপাদনের যে ক্ষমতা, তাকেই আমরা বলছি শ্রম দক্ষতা। এখন শ্রম দক্ষতার উপরে কোন কোন বিষয়গুলো প্রভাব ফেলছে বা শ্রম দক্ষতার নির্ধারকগুলো কি, সেটি আমরা প্রথমে দেখছি ব্যক্তিগত গুণ। আসলে ব্যক্তিগত গুণ কিন্তু এটি সবার মধ্যে বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই। জন্ম মানে প্রতিটি মানুষের জন্মগতভাবে কিছু পার্সোনাল কোয়ালিটি থাকে, ব্যক্তিগত গুণ থাকে, হ্যাঁ, যা তার শ্রম দক্ষতার উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। যেমন জন্মগতভাবে কেউ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হয়, জন্মগতভাবে কেউ লম্বা হয় বা লম্বা স্বাস্থ্যবান হয়, বা তোমার জন্মগতভাবে বা পারিবারিকভাবে একটি বিষয় আছে যে লম্বা হয়, তারপরে তোমার কর্মঠ হয়, পরিশ্রমী হয়। এগুলো কিন্তু মূলত ব্যক্তিগত গুণ হিসেবে ধরা হয়। তো এই ধরনের মানুষের কর্মদক্ষতা অন্যান্য মানুষের তো অবশ্যই বেশি হয়, অর্থাৎ যারা কর্মঠ পরিশ্রমী, যাদের সুঠাম স্বাস্থ্য দেহ বা যারা লম্বা, এরা কিন্তু অন্যান্য কোয়ালিটি মানুষের থেকে এরা মূলত তোমার কাজের দিক থেকে একটু দক্ষ বেশি হয়। তো এটি কিন্তু ব্যক্তিগত গুণ কিন্তু প্রভাব ফেলছে শ্রম দক্ষতাতে। এরপর আমরা যদি দেখি শিক্ষা, এরপর যদি আমরা লক্ষ্য করি শিক্ষা ও প্রশিক্ষণ। শ্রম দক্ষতার আরেকটি অন্যতম প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। দেখো, শ্রম দক্ষতার মধ্যে কিন্তু শিক্ষা এবং প্রশিক্ষণ দুটোই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তুমি যদি তোমার শ্রমের উপর দক্ষতা বাড়াতে চাও, তোমাকে যে পুঁথিগত বিদ্যা শিক্ষা, এটার পাশাপাশি তোমার ওই শ্রম বা ওই কাজের কিছু প্রশিক্ষণ তোমার প্রয়োজন হয় বা প্রয়োজন পড়ে। তো এখানে বলা হয়েছে যে শিক্ষা ও প্রশিক্ষণ মানুষের শ্রম দক্ষতার উপর অনেক প্রভাব বিস্তার করে। একজন শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক অশিক্ষিত ও অপ্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক অপেক্ষা
অনেক দক্ষ হয়, তাই তো? কারণ আমি একজন লেখাপড়া জানা মানুষ, আমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ, আমি যতটুক না ওই কাজটা আগ্রহ নিয়ে মনোযোগ দিয়ে বুঝে করতে পারবো, একজন অশিক্ষিত বা অপ্রশিক্ষণপ্রাপ্ত লোক কিন্তু সেটি সেভাবে করতে পারবে না। তাই এই শিক্ষা ও প্রশিক্ষণ এটি কিন্তু প্রভাব ফেলছে। এরপরে জলবায়ু। জলবায়ু একটি বড় ফ্যাক্ট এই তোমার শ্রম দক্ষতার মধ্যে প্রভাব ফেলে। কারণ দেখা যাচ্ছে এক এক দেশের জলবায়ু বা ক্লাইমেট কিন্তু এক এক রকম। যে দেশের ধরো যে সমস্ত দেশে বছরের 8 থেকে 9 মাসই তোমার ঠান্ডা আবহাওয়া বিরাজ করে বা জলবায়ুর কারণে বা তাদের ক্লাইমেটিক যে ওঠানামা বা ক্লাইমেটিক যে অবস্থা সেটার কারণে তাদের বেশিরভাগ সময় যে সমস্ত দেশে ঠান্ডা বিরাজ করে সেই সমস্ত দেশের মানুষেরা কিন্তু খুব কর্মঠ হয় বা অল্প সময়ে অনেক পরিশ্রম করতে পারে যেহেতু ঠান্ডা। আর আমাদের মতো এই সমস্ত দেশে যেহেতু জলবায়ুর কারণে অতিরিক্ত তাপমাত্রা বেশি থাকে, হিউমিডিটি, হ্যাঁ, তো বেশি থাকার কারণে কিন্তু আমাদের দেশের শ্রমিকরা বা আমরা কি মানে একটু অলসতা আমাদের মধ্যে কাজ করে, শ্রমিকদের বা যারা কাজ করছে, এটা মূলত আবহাওয়ার কারণে, জলবায়ুর কারণে। সাধারণত শীত প্রধান দেশের মানুষ গ্রীষ্ম প্রধান দেশের মানুষের তুলনায় অধিক পরিশ্রমী হয়, কারণ শীত প্রধান দেশে দীর্ঘ সময়ের পরিশ্রমেও ক্লান্তি আসে না, কারণ কি ঠান্ডা আবহাওয়া থাকে। কিন্তু আমাদের এখানে দীর্ঘ পরিশ্রম করতে গেলে আমাদের ক্লান্তি বোধ হয়, কারণ আমাদের আবহাওয়াটা ওই রকম না। এটি গেল জলবায়ু, তার মানে জলবায়ু কিন্তু প্রভাব ফেলছে। পারিশ্রমিক। পারিশ্রমিক কিন্তু তোমার এই শ্রম দক্ষতার উপর বিরূপ প্রভাব ফেলে। কিভাবে? যেমন একজন দক্ষ শ্রমিক সে যদি তার দক্ষতা অনুযায়ী কাজ করার বিপরীতে যদি সে সঠিক পারিশ্রমিক না পায় তাহলে কিন্তু সে কাজের মধ্যে মনোযোগ দিতে পারবে না। তাই শ্রমের দক্ষতার উপরে কিন্তু পারিশ্রমিকটা নির্ভর করছে, ঠিক আছে? তো এখানে কি বলেছে, শ্রমিকের প্রদত্ত পারিশ্রমিক শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তার করে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা যদি তাদের কাঙ্ক্ষিত মাত্রায় পারিশ্রমিক পায় তাহলে কর্ম সম্পাদনে উৎসাহিত হয়ে কাজ সম্পাদনে আত্মনিয়োগ করে, তাদের শ্রম দক্ষতা বৃদ্ধি পায়। মানে ধরো তোমার যে অভিজ্ঞতা সেই দক্ষতা অনুযায়ী তুমি যদি যেখানে কাজ করছো না কেন সেখানে যদি তোমাকে সেই রকম পারিশ্রমিক দেয় তাহলে কিন্তু তুমি কাজে আগ্রহ আরো বেশি বোধ করবে। এরপর হচ্ছে কর্মীদের মনোভাব। কর্মীদের মনোভাব কিন্তু এটিও প্রভাব বিস্তার করছে। দেখা গেল যদি কোনো না কোনো কারণে শ্রমের দক্ষতা, ঠিক আছে, তোমার দক্ষতা ভালো বাট তোমার পরিবেশ, কাজের পরিবেশ তোমার পছন্দ হলো না, বা তোমার সাথে যারা কাজ করছে ঊর্ধ্বতন কর্মকর্তা বা তোমার সাথে যারা কাজ করছে তাদের ব্যবহার আচার ব্যবহারের কারণ তোমার কি তোমার মনোভাব তোমার তোমার ঋণাত্মক বা যেটাকে আমরা বলি যে তোমার ঋণাত্মক মনে হচ্ছে নেগেটিভ। তো এই ঋণাত্মক মনোভাব যদি তৈরি হয় তাহলে কিন্তু তোমার সেই দক্ষতা, তোমার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা তুমি কিন্তু প্রয়োগ করবে না। বিপরীতে এখানে কি হচ্ছে, যদি তোমার দক্ষতা অনুযায়ী তোমার মনোভাব যদি ঠিক থাকে তোমার কাজের প্রতি তাহলে কিন্তু তোমার একটা পজিটিভ মনোভাব তোমার তৈরি হবে। তো এখানে জিনিসটি বলেছে যে কর্মীদের মনোভাব শ্রম দক্ষতাকে দারুণভাবে প্রভাবিত করে। কর্মী যদি আত্মবিশ্বাসী হয়, কনফিডেন্ট হয় এবং প্রতিষ্ঠান ও কাজের উপর যদি ধনাত্মক মনোভাব পোষণ করে তাহলে সে কর্মক্ষেত্রে তার দক্ষতা অর্জন করে। অন্যদিকে এর বিপরীত অবস্থা সৃষ্টি হলে তাদের কর্মদক্ষতা হ্রাস পাবে, যেটা আমি এইমাত্র বললাম। যদি একজন শ্রমিক বা একজন কর্মকর্তা কর্মচারী যদি তার নিজের উপর আত্মবিশ্বাস থাকে তাহলে কিন্তু তার কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে এবং প্রতিষ্ঠান এবং কাজের প্রতি যদি তার একটা পজিটিভ মনোভাব তৈরি হয় তাহলে কিন্তু তার কাজের দক্ষতা আরো বেশি অর্জন করতে পারবে। এ কারণে কর্মীদের মনোভাব কিন্তু প্রভাব ফেলছে। এরপর হচ্ছে উৎপাদন উপাদানের মিশ্রণ। উৎপাদন উপাদানের মিশ্রণ অর্থাৎ উৎপাদন করতে গেলে যে উপাদানগুলোর দরকার হয় তার মিশ্রণের কথা বলছে। উৎপাদন উপাদানের মিশ্রণ যদি কাঙ্ক্ষিত মাত্রায় এবং যথাযথ হয় তাহলে সেক্ষেত্রে কর্মীদের শ্রম দক্ষতা বৃদ্ধি পাবে। পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল এবং যন্ত্রপাতি সহ অন্যান্য উপাদান মানসম্মত হলে
শ্রম দক্ষতা বৃদ্ধি পায়, অন্যদিকে তা না হলে তার শ্রম দক্ষতা হ্রাস পায়। তুমি উৎপাদন করতে যাবে, তোমার যদি উৎপাদনের যে মিশ্রণগুলো সেগুলো যদি ভালো মানের হয়, সেগুলো যদি তোমার যেটি এখানে বলেছে যে অন্যান্য উপাদান যন্ত্রপাতি সহ র ম্যাটেরিয়ালস গুলো যদি মানসম্মত হয়, তাহলে শ্রমিক তার দক্ষতা অর্জনে আরেক ধাপ এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, এই কারণে বলেছে উৎপাদন উপাদানের মিশ্রণগুলো কিন্তু প্রভাব ফেলছে। এরপর হচ্ছে কাজের শর্ত। ঠিক আছে, কাজের শর্ত মানে কাজ করতে হলে তোমাকে এই শর্তগুলো মেনে চলতে হবে। বিষয়টি এরকম যে কাজের শর্তের উপর শ্রম দক্ষতা নির্ভর করে, কাজের শর্তের উপরও শ্রমের যে দক্ষতা সেটি নির্ভর করে। দৈনিক কাজের পরিমাণ, কাজের সাথে বিশ্রামের ব্যবস্থা, বেতন সহ ছুটির ব্যবস্থা, চাকরির স্থায়িত্ব ইত্যাদি বিষয়গুলো যদি কার্য শর্তের সাথে যুক্ত হয়, তাহলে কর্মীরা কর্ম সম্পাদনে উৎসাহিত হয় এবং স্বাভাবিকভাবে তাদের শ্রম দক্ষতা বৃদ্ধি পাবে। দেখো, তুমি যদি কোনো জায়গায় কোনো কাজে যুক্ত হও, সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে যদি তোমার এই শর্তগুলো তোমার ইনক্লুড থাকে, তাহলে কিন্তু তোমার কাজের প্রতি একটি আগ্রহ আরো বেশি বাড়বে, কাজ করার প্রতি, এবং তোমার যে দক্ষতা সেটা আরো বেশি তুমি বাড়াতে ইচ্ছা প্রকাশ করবে। ঠিক আছে, তো কাজের শর্ত, এই যে শর্ত করাগুলোর কথা বললাম, এই শর্তগুলো কিন্তু এই শ্রমের দক্ষতার উপর প্রভাব ফেলছে। কর্ম পরিবেশ, স্বাভাবিকভাবে একজন শ্রমিক, একজন কর্মকর্তা, একজন কর্মচারী বা একজন চাকরিজীবী, সে যদি তার কাজের পরিবেশ সঠিকভাবে না পায়, কাজের পরিবেশ যদি তার মন মতো না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সে তার যে দক্ষতা রয়েছে সে দক্ষতা সে প্রয়োগ করতে ইচ্ছা প্রকাশ করবে না, বা প্রয়োজনে আরো দক্ষতা অর্জন করার যে সুযোগ সেটা সে তুলে আনতে পারবে না। তো এই জন্য কর্ম পরিবেশ কিন্তু কি করছে, প্রভাব ফেলছে। জীবনযাত্রার মান, শ্রমিক শ্রম দিবে, শ্রমের দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক পাবে, তার জীবনযাত্রার মানকে সে উন্নয়নের দিকে নিয়ে যাবে, অর্থাৎ জীবনযাত্রার মানকে উপরে নিয়ে যাবে। সে আয় করবে, সে তার দক্ষতা অর্জন করবে, দক্ষতা অর্জনের পাশাপাশি সে ভালো বেতন পাবে, ভালো বেতন পেয়ে সে জীবনযাত্রার মানকে উন্নত করতে পারবে। ব্যবহৃত যন্ত্রপাতি, ব্যবহৃত যন্ত্রপাতি বলতে যেটি বুঝিয়েছে, উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি যদি নতুন ও আধুনিক মানের হয়, তাহলে শ্রম দক্ষতা বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক। এখন আমাদের কোম্পানি ফ্যাক্টরিতে গুলোতে যদি সেই মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তাহলে একজন শ্রমিক তার যে দক্ষতা রয়েছে সে ওইটার মধ্যে ওই পুরনো যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেটির মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে, সে কিন্তু আগাতে পারবে না। তাই যদি আধুনিক ও মানসম্মত যুগোপযোগী যে যন্ত্রপাতিগুলো রয়েছে আধুনিক মানের, যদি সেই রকম যন্ত্রপাতি হয়, তাহলে কিন্তু শ্রমিকের দক্ষতা আরো বেড়ে যাবে। শ্রম বিভাগ, দেখো শ্রম বিভাগ সম্বন্ধে আমরা একটু পরেই যাব, শ্রম বিভাগ কি বা এর ধারণা। তো এখানে একটু বলে রাখি যে আসলে শ্রম বিভাগটা কেন। শ্রম বিভাগ এই শ্রম দক্ষতার উপর প্রভাব ফেলছে কিভাবে, কারণ একজন শ্রমিক কিন্তু সব কাজ করলে কিন্তু এখানে তার নিজের কিছু সমস্যা তৈরি হয়, কোম্পানিরও সমস্যা হতে পারে, কারণ একজন শ্রমিক সব কাজ করতে পারে না। একজন শ্রমিক সব কাজ করলেও তার মধ্যে সঠিক চিন্তা ভাবনা তৈরি হবে না, সে হয়তোবা সেই কাজের প্রতি অবহেলিত হবে, বা বোরিং ফিল করবে, বা দেখা যাবে যে কোনো কাজে কোনো সময় কোনো সমস্যা হয়েছে, যেহেতু সে একসাথে অনেকগুলো কাজ করছে, তাই না, একটা প্রোডাকশনের। এই জন্য শ্রমের দক্ষতার উপর শ্রম বিভাগের একটি প্রভাব পড়ছে। এই কারণে শ্রমকে বিভাগ অনুযায়ী ভাগ করাকেই বলা হচ্ছে, অর্থাৎ কাজের ধরন অনুযায়ী ভাগ করে দেওয়াকেই বলা হচ্ছে শ্রম বিভাগ। যেমন এখানে যদি বলি যে এই কলমটি যদি, এই যে মার্কার পেনটি উৎপাদন করতে যারা যাবে একজন শ্রমিক, সে কি পুরোটা কলম উৎপাদন করবে না, তাহলে কিন্তু সেটা শ্রম বিভাগ হবে না। তার দক্ষতা আছে কলম উৎপাদন করার, কিন্তু শ্রম বিভাগের মাধ্যমে যদি কাজটাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে এক একজন এক এক প্রোডাকশনে সে পারদর্শী হয়ে উঠবে। এজন্য শ্রম বিভাগটা প্রভাব ফেলে। যেমন একজনে ঢাকনাটা উৎপাদন করলো, একজনে বডিটা উৎপাদন করলো, একজন এই কালিটা রিফিল করলো, একজন এই নিপটা ঢুকালো। এভাবে শ্রম বিভাগের মাধ্যমে কিন্তু শ্রমের দক্ষতা আরো বেশি বৃদ্ধি পায়। এরপর হচ্ছে নৈতিক চরিত্র।
দেখা যাচ্ছে নৈতিকভাবে চরিত্রবান কর্মী অনৈতিক চরিত্রের অধিকারী কর্মীদের চেয়ে অধিক দক্ষ হয়। অর্থাৎ মদ্যপান, জুয়া খেলা, ঘুষ, দুর্নীতি ইত্যাদিতে নিয়োজিত ব্যক্তিদের অবক্ষয় ঘটে এবং তারা অতি দ্রুত তাদের দক্ষতা হারায়। অর্থাৎ এখানে একজন শ্রমের যে দক্ষতা, সে যদি তার নৈতিক চরিত্র যদি ভালো হয়, অর্থাৎ তার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস না থাকে, তাহলে কিন্তু তার দক্ষতা আরো বেশি বৃদ্ধি পাবে এবং কাজের প্রতি তার আগ্রহ বাড়বে। তো এ কারণে যাদের নৈতিক চরিত্র ভালো না, তারা কিন্তু তাদের আস্তে আস্তে তাদের যে দক্ষতা, কর্ম দক্ষতা, সেটা তারা হারিয়ে ফেলে। তো এই নৈতিক চরিত্রটাও কিন্তু তোমার প্রভাব ফেলছে। এই হলো শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। এরপরে হচ্ছে শ্রম বিভাগের ধারণা, যেটি আমি একটু আগেই বললাম যে এই পয়েন্টেও আছে শ্রম বিভাগ সম্বন্ধে। তো শ্রম বিভাগ কি আসলে? শ্রম বিভাগটা আমরা যদি একটি উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি, যে আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখেছি, একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে শ্রম বিভাগ বলছে। তুমি যদি এই কথাটাও লিখে দাও, জ্ঞানগুলোকে একে এক পাবে। অথবা বইয়ের যে বড় সংজ্ঞাটা আছে সেটা লিখলেও তোমাদের আরো ভালো হবে, বা যদি মুখস্থ করতে পারো ভালো, আর না পারলে এই ছোট সংজ্ঞাটা লিখে দিলেও তোমরা একে এক পেয়ে যাবে। একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে শ্রম বিভাগ বলা হয়। তো এখন যেমন ধরো এখানে শ্রম বিভাগ বলতে আসলে যেমন আমি সংজ্ঞাটাকে বলে দিয়েছি, তো এখন যদি আমরা একটু উদাহরণের দিকে তাকাই, যে একটা ছোট মেয়ে, তার দাঁত ব্যথা হয়েছে, তার বাবা তাকে দাঁতের ডক্টরের কাছে নিয়ে গেল এবং সেখানে ডক্টরের কাছে পরামর্শ নিয়ে এসে দাঁত ঠিক করে চলে আসলো। এর পরবর্তীতে সেই মেয়েটির মার চোখে সমস্যা হলো। মেয়েটির বাবা মেয়েকে সহ, তার মাকে সহ চোখের ডক্টরের কাছে নিয়ে গেল। মেয়েটি চোখের ডক্টরের কাছে যখন গিয়েছে তার মার সাথে, তখন সে দেখতে পেল যে তার দাঁতের ডক্টর এবং তার মার চোখের ডক্টর কিন্তু একই কাজ করছে না, অর্থাৎ ডক্টরদের যে সেবা সেটি ভিন্ন। এরপর সে তার বাবাকে জিজ্ঞেস করলো এই ব্যাপারে। তার বাবা তাকে বলল যে বড় বড় বিশেষজ্ঞ যে ডক্টরগুলো রয়েছে, আমরা প্রত্যেকে এই বিষয়ে জানি যে এক একজন ডক্টর শরীরের এক এক অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা করে থাকে। কেউ চোখের ডাক্তার, কেউ নাক কান গলার ডাক্তার, কেউ কানের তোমার দাঁতের ডক্টর না, কেউ তোমার কি বলে এটাকে, যে অর্থোপেডিক অর্থাৎ হাড় গোড় যেগুলো সমস্যা হলে সেগুলো, হ্যাঁ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য এক একটা ডাক্তার এক এক ভাবে তোমার মানে তোমার কাজ করে থাকে। এক এক ডাক্তার এক এক ভাবে কাজ করে থাকে তাদের নিজেদের ডিগ্রি অনুযায়ী বা চিকিৎসা অনুযায়ী। তো এখানে আবার তার বাবা তাকে আরেকটি বিষয় জিনিস বুঝালো যে আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংকে একজন ক্যাশিয়ার সে শুধু টাকা কালেকশন করছে, আবার আরেকজন টাকা উত্তোলন করে কাস্টমারদের বা যারা টাকা জমা দেয় তাদেরকে দিচ্ছে। অপরদিকে অন্য আরেক জায়গায় লোন লেনদেন করছে, লোনের টাকা জমা দেওয়া উঠানোর ব্যাপারে আরেকজন কাজ করছে। অর্থাৎ সেখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক এক জনের কাজ এক এক জায়গায় এবং এক এক বিভাগে, সবাই কিন্তু একই কাজ করছে না। তাই এটাকেই বলা হচ্ছে শ্রমের বিভাগ বা শ্রম বিভাগ, মানে একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা। ব্যাংকে সবই কিন্তু আর্থিক লেনদেন, কিন্তু এই একটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা তাকে বলা হচ্ছে শ্রম বিভাগ। এখন আমরা এই সংক্ষিপ্ত যে সংজ্ঞাটা এটাও লিখতে পারি, অথবা বইয়ে আমাদের যেটি বলেছে যে উৎপাদনের ক্ষেত্রে বিশেষজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়ায় সম্পাদিত সকল কাজকে সমজাতীয় ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে শ্রম বিভাগ বলে। আমরা যদি সংজ্ঞাটাকে একটু আলোচনার দিকে নিয়ে যাই, আমরা কি দেখতে পাই? উৎপাদনের ক্ষেত্রে এটা যে কোনো ধরনের উৎপাদনের কথাই বলো না কেন, ঠিক আছে? যেমন ধরো আমি একজন শিক্ষক, আমি কি তোমাদের আমি কিন্তু একজন কমার্সের টিচার, বাট তোমার বিষয়টা কি যে একটি কাজ, কি কাজ? আমার শিক্ষকতা হচ্ছে আমার কাজ, বিভিন্ন ভাগে ভাগ করা। তার মানে কি
আমার কাজ শিক্ষকতা, তোমাদের অ্যাকাউন্টিং যিনি নেয় ওনারও কাজ শিক্ষকতা, যিনি তোমাদের ম্যানেজমেন্ট টিচার ওনারও শিক্ষকতা, যিনি তোমাদের স্ট্যাট নেন ওনারও কিন্তু কাজ শিক্ষকতা, কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমি যেহেতু মার্কেটিং এ দক্ষ, এ কারণে কি আমার বিভাগটা আলাদা। ম্যানেজমেন্ট স্যার ম্যানেজমেন্টে দক্ষ, তার বিভাগটা আলাদা, তাকে আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে মানে দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে শ্রম বিভাগ। তো এখন আমরা সংজ্ঞাটার দিকে যদি দেখাই, যে উৎপাদনের ক্ষেত্রে বিশেষজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়ায় সম্পাদিত সকল কাজকে সমজাতীয় ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে শ্রম বিভাগ বলে। এই হলো শ্রমের বিভাগের সংজ্ঞা বা ধারণা, আশা করি বুঝতে পেরেছ। এখন হচ্ছে সুবিধা। শ্রম বিভাগের ক্ষেত্রে এই যে শ্রম বিভাগটা যে করছি, আলাদা আলাদা করছি, এই ক্ষেত্রে সুবিধা কি? প্রথম সুবিধা হচ্ছে যোগ্যতা অনুযায়ী কার্য বন্টন। যেমন আমার যোগ্যতা কিসে? উৎপাদন ব্যবস্থাপনা বিপণন পড়ানোর যোগ্যতা আমার রয়েছে, আমার কিন্তু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পড়ানোর যোগ্যতা নেই। তো আমার যোগ্যতা যেটাতে সেটাতেই আমাকে কি করা হয়েছে? নিয়োগ দেওয়া হয়েছে। আমার বিভাগটা এভাবে ভাগ করা হয়েছে, বিষয়টা এরকমই। শ্রমিকের দক্ষতা নৈপুণ্যতা বৃদ্ধি। শ্রমিকের দক্ষতা নৈপুণ্যতা বৃদ্ধি। তো শ্রমিকের দক্ষতা নৈপুণ্যতা বৃদ্ধিতে কি বলেছে? শ্রম বিভাগের মাধ্যমে একই শ্রমিক দিনের পর দিন একই কাজ সম্পাদন করে, এভাবে একই কাজে দৈহিক ও মানসিক শক্তি নিয়োজিত করার ফলে শ্রমিকের দক্ষতা নৈপুণ্যতা বৃদ্ধি পায়। আমি শুধু মার্কেটিংই পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমার এই বিষয়ের উপর একটি ভালো ধারণা হয়ে গেছে, তাহলে আমার এই বিষয়ের প্রতি একটি কি তৈরি হচ্ছে? একটি দক্ষতা তৈরি হচ্ছে, একটি নৈপুণ্যতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে আমার এই বিষয়টা সম্পর্কে। ঠিক একইভাবে একজন শ্রমিকে যে তার যোগ্যতা অনুযায়ী তাকে যে কাজে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যে কাজে তাকে বন্টন করা হয়েছে, সেই কাজে সে দক্ষতা অর্জন করতে পারছে এবং ক্রিয়েটিভিটি তৈরি করতে পারছে। এরপর হচ্ছে উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র। উত্তম প্রশিক্ষণ ক্ষেত্রে কি বলেছে? একই শ্রমিক যদি একই কাজ বারবার সম্পাদন করে তবে প্রথম প্রথম ভুল ভ্রান্তি হলেও অতি সহজে তা শোধরাতে পারে, ফলে দ্রুততার সাথে সঠিক কাজটি সম্পাদনে সক্ষম হয়। তাই দেখা যায় শ্রম বিভাগ শ্রমিকের প্রশিক্ষণের উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। এই যে শ্রমের মধ্যে যে বিভাগ করা হচ্ছে, এই শ্রম বিভাগটি উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করছে। কিভাবে কাজ করছে? উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে, কারণ প্রথম প্রথম যদি কেউ তার নির্দিষ্ট কাজ অনুযায়ী যেভাবে তাকে বন্টন করা হয়েছে সেই কাজ যদি সে প্রথম অবস্থায় শুরু করে, সেখানে তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেই ভুল সে তখনই শোধরাতে পারে এবং যেটা বলা হয়েছে যে দ্রুততার সাথে সঠিক কাজটি সম্পাদন করতে সে সক্ষম হয়। এই কারণে বলেছে যে শ্রম বিভাগের অন্যতম সুবিধা হচ্ছে উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র। তো জায়গাটা হচ্ছে একটি ভালো মানের প্রশিক্ষণের জায়গা। এরপর হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। শ্রম বিভাগের অন্যতম আরেকটি সুবিধা হলো সম্পদের সদ্ব্যবহার, অর্থাৎ তুমি দক্ষ একজন শ্রমিক, তোমাকে নির্দিষ্ট একটা কাজে তোমাকে বন্টন করলো, ঠিক আছে, তুমি যে কাজে পারদর্শী সেই কাজে তোমাকে বন্টন করলো, তো সেই কাজ করতে করতে তুমি কিন্তু অভিজ্ঞ হয়ে গেছো, দক্ষ হয়ে গেছো, ক্রিয়েটিভিটি তৈরি হয়েছে তোমার মধ্যে। তো সেক্ষেত্রে তুমি জানো যে উৎপাদনের ক্ষেত্রে যে সম্পদগুলো আমি ব্যবহার করব, কিভাবে সেটি আমি ভালোভাবে ইউটিলাইজ করব, ভালোভাবে আমি সদ্ব্যবহার করব, সেটি কিন্তু একটি বড় সুবিধা এই শ্রম বিভাগের দ্বারা। সময়ের সদ্ব্যবহার, অর্থাৎ আমি যেহেতু জানি যে আমার এই উৎপাদন করতে গেলে আমার এতটুকু সময় লাগবে, এর বাইরেও যাওয়া যাবে না, এর কম হলেও হবে না, তার মানে আমি সঠিক সময়ে সঠিক মানের কাঁচামাল ব্যবহার করে, সম্পদ ব্যবহার করে, আমি সময়ের অপচয় না করে আমি সঠিক সময়ে সঠিক পণ্য উৎপাদন করে সেটি আমি বাজারে ছাড়তে পারছি। এটি হলো সময়ের সদ্ব্যবহার, অর্থাৎ সময় সম্পর্কে যে সঠিক ব্যবহার সেটির কথা বলেছে, অর্থাৎ আমি সময় নষ্ট করা যায় না।
শ্রম বিভাগ যদি করা হয় তাহলে সময়ের প্রতি লক্ষ্য রেখেই কিন্তু শ্রম বিভাগটা করা হয়। আর সেই কারণে যে যে কাজে পারদর্শী তাকে সেই যোগ্যতা অনুযায়ী সেই কাজে তাকে কাজ করতে দেওয়া হয়। এরপর হচ্ছে শ্রমের গতিশীলতা বৃদ্ধি। এই শ্রম বিভাগের আরেকটি অন্যতম সুবিধা হচ্ছে শ্রমিক যে শ্রম দিচ্ছে এই কাজের যে গতিশীলতা, যে তোমার কি বলে এটাকে মোবিলিটি অফ ওয়ার্ক, যেটাকে বলে মোবিলিটি অফ ওয়ার্ক, সেটা খুব গতিশীল। যেহেতু একটা কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হচ্ছে, যেমন এই কলমটা যদি আগে একজন তৈরি করতো উৎপাদনে, তাহলে তার শ্রমের যে গতিশীলতা মোবিলিটি সেটা কিন্তু থাকতো না, কারণ তার অনেক সময় লাগতো। যেহেতু এই কলমটা ৩-৪ ভাগে তৈরি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাগ করে দেওয়ার ফলে এক একজন এক একটা কাজ করছে, সেই কারণে কিন্তু এর কাজের যে গতিশীলতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ে ভালো মানের কলম তৈরি হচ্ছে। এ কারণে বলেছে যে শ্রমের গতিশীলতা বৃদ্ধি করাও কিন্তু এটি অন্যতম একটি সুবিধা। শ্রমিকের মজুরি বৃদ্ধি। এখানে শ্রমের বিভাগ করার আরেকটি অন্যতম সুবিধা কি? শ্রম মজুরি বৃদ্ধি। শ্রম বিভাগের ফলে কর্মীদের শ্রম দক্ষতা বৃদ্ধি পায়। শ্রম বিভাগের ফলে কর্মীদের শ্রমের যে দক্ষতা সেটা আরো বৃদ্ধি পায়। আর দক্ষ শ্রমিক স্বল্প সময়ে অধিক পরিমাণে পণ্য উৎপাদনে সক্ষম। এর ফলে নিয়োগকর্তার নিকট শ্রমিকের চাহিদা বৃদ্ধি পায় এবং দক্ষ শ্রমিক ধরে রাখার জন্য অধিক হারে মজুরি দিতেও তারা কার্পণ্য করে না। তাই বলা যায় শ্রমিকের মজুরি বৃদ্ধিতে শ্রম বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রমিকের মজুরি বৃদ্ধি, যেটা এখানে লাইনটা বলেছে যে দক্ষ শ্রমিক স্বল্প সময়ে অধিক পরিমাণে পণ্য উৎপাদনে সক্ষম। তো এখন যদি অল্প সময়ের সদ্ব্যবহার করে যদি একজন শ্রমিক তার শ্রম দক্ষতা অনুযায়ী যদি সে ভালো মানের পণ্য উৎপাদন করতে পারে, তাহলে অবশ্যই কিন্তু সেই কোম্পানি, সেই অফিসের সেই মালিক কিন্তু তার বেতন দিতে কার্পণ্য বোধ করবে না। এ কারণে এটি একটি বড় সুবিধা শ্রমিকের মজুরি বৃদ্ধি করা। এই গেল সুবিধাগুলো, শ্রম বিভাগের যে সুবিধা, শ্রম বিভাগের দ্বারা কি কি সুবিধা আমরা পেতে পারি সেটি। এরপরে হচ্ছে সবকিছুরই সুবিধা আছে এবং তার অপোজিট অর্থাৎ অসুবিধাও রয়েছে। সেই অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা কি? সাধারণ কম দক্ষতা হ্রাস। সাধারণ কর্মদক্ষতা হ্রাস। সাধারণ কর্মদক্ষতা হ্রাস অর্থাৎ এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে যে শ্রমিক বিভাগের ফলে একই কর্মী একটি মাত্র কাজ বা কাজের অংশের উপর দক্ষতা অর্জন করে, তার দ্বারা সম্পাদিত কাজটি ছাড়া সে অন্য কোনো কাজ শেখার সময় বা সুযোগ পায় না, তাই সে অন্য কাজে অদক্ষ হয়ে পড়ে, ফলে শ্রমিকের সাধারণ কর্মদক্ষতা হ্রাস পায়। অর্থাৎ যেহেতু এখানে সে বিভাগ করে দিচ্ছে, অর্থাৎ সে শুধু ক্যাশিয়ার, শুধু টাকাই সে তুলছে, সে অন্য কোনো কাজ কাজে সে পারদর্শী হচ্ছে না, কারণ সে দিনের পর দিন একটা কাজের উপর সে কাজ করে আসছে, সে ওই কাজের উপর দক্ষ, তাই না? তাহলে এখানে কিন্তু তার যে সাধারণ কর্মদক্ষতা অর্থাৎ অন্য কাজের জন্য যে দক্ষতা সেটা কিন্তু সে পাচ্ছে না, তাই আস্তে আস্তে তার অন্য কাজের প্রতি অনীহা জেগে উঠছে বা সেই কাজের তার হ্রাস হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কাজের প্রতি মনোবল হারিয়ে ফেলছে বা সাধারণ মানের যে কাজ সেগুলো তার কমে যাচ্ছে। তারপরে বলেছে কাজের একঘেয়েমি। স্বাভাবিকভাবে আমরা মানুষ, আমরা কোনো একটা কাজ যদি প্রতিদিন প্রতিনিয়ত একই কাজের সাথে যুক্ত থাকি, তাহলে অবভিয়াসলি আমরা কিন্তু কি বোরিং ফিল করি, একঘেয়েমি ফিল করি, প্রতিদিন একই কাজ, তাই না? তুমি একটা বিষয় খেয়াল করো, একটু উদাহরণ যদি বলি, তোমাদের মা না, আমাদের প্রত্যেকেরই মা আছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের মারা কি প্রতিদিন রান্নাঘরে প্রতিদিনই তারা রান্না করছে, এটা কি একটা একঘেয়েমি বিষয়, তাই না? ইভেন তারা মাঝে মধ্যে কি হয়, তারা একটু অসুস্থ হয়ে যায় বা মেজাজ খিটখিটে হয়ে যায় বা চিল্লাচিল্লি করে অনেক সময়, না? কারণ কি? স্বাভাবিক, একটা লোক যদি কন্টিনিউয়াসলি যদি একঘেয়েমি একটি কাজই করে যায়,
তার মানে তার মধ্যে একটা একঘেয়েমি বোধ কাজ করবে, যে প্রতিদিন একই কাজ, ঘুম থেকে ওঠো, রান্নাঘরে যাও, বাচ্চা কাচ্চা দেখো, ওদেরকে পড়াও, এই যে বিষয়গুলো, এটা কিন্তু শ্রমিকদের বেলায়ও একই জিনিস, যে একঘেয়েমি। এই একঘেয়েমি হওয়ার ফলে শ্রমিকদের তাদের যে কাজের দক্ষতা সেটাও হ্রাস পায়, আবার কাজের প্রতি তাদের অনীহা তৈরি হয়। সৃজনশীলতা হ্রাস, অর্থাৎ ক্রিয়েটিভিটি, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি সেটা কমে যাচ্ছে। মানুষ জন্ম থেকে কিছু না কিছু সৃজনশীল প্রতিভার অধিকারী হয়, কিন্তু শ্রম বিভাগের মাধ্যমে কার্যক্ষেত্রে শ্রমিকের কাজকে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলা হয়, যার বাইরে সে কোনো কাজ বা চিন্তা করতে পারে না। তো এখন যে কাজটা হচ্ছে, একটা গণ্ডির মধ্যে সারাক্ষণ বসে একই কাজ করছে। যেমন বর্তমানে তোমাদের কি, একটা গণ্ডির মধ্যে ঘরে বসে শুধু তোমরা ক্লাস দেখছো, বই পড়ছো, ক্লাস দেখছো, বই পড়ছো, এটা একদিকে যেমন একঘেয়েমি, অন্যদিকে তোমাদের মধ্যে যে সৃজনশীলতা যেটা ছিল, সৃজনশীলতা বা তোমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি তৈরি করার যে স্কোপগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ঠিক একইভাবে একজন শ্রমিক তার শ্রম দক্ষতাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তারা যেহেতু শ্রম বিভাগের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন একই কাজের সাথে যুক্ত, সে কারণে তাদের যে সৃজনশীলতা বাড়ার কথা সেটি না হয়ে মূলত সৃজনশীলতা কমে যাচ্ছে। এটি একটি বড় অসুবিধা। বেকার সমস্যা সৃষ্টি, দেখা গেল যে কোনো কোনো কারণে কোনো একজন শ্রমিক তার শ্রম দক্ষতা অনুযায়ী সে একটা কাজে পারদর্শী এবং সে ওই বিভাগে ওই কাজের সাথে লিপ্ত। কোনো কারণে যদি তার ওই চাকরিটি হারিয়ে যায়, চাকরি চলে যায়, পরবর্তীতে সে আর কোনো নতুন চাকরি পাচ্ছে না, কারণ সে শ্রম বিভাগের মাধ্যমে একটা নির্দিষ্ট কি যোগ্যতা অনুযায়ী সেই কাজে তাকে বন্টন করা হয়েছিল এবং কন্টিনিউসলি সে ওই কাজে করে যাচ্ছিল। এই কারণে কোনো কারণে তার যদি কোনো কিছু হয়ে যায়, অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকে বা চাকরি চলে যায়, সে কিন্তু পরবর্তীতে আর কি হয় না, চাকরি পায় না। এই কারণে এই শ্রম বিভাগের অন্যতম অসুবিধা হলো কি, বেকার সমস্যা সৃষ্টি হওয়া। এরপর হচ্ছে শ্রেণী বৈষম্যের সৃষ্টি, অর্থাৎ ডিসক্রিমিনেশন আমরা যেটাকে বলি, বৈষম্য। এখানে কি বলেছে, যে শ্রম বিভাগের ফলে একদিকে যেমন দক্ষ এবং অদক্ষ এই দুটি শ্রেণীর শ্রমিকের সৃষ্টি হয়, অন্যদিকে তেমনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরো দুটি শ্রেণীর উদ্ভব হয়, যাদের একটি হলো মালিক শ্রেণী আর একটি হলো শ্রমিক শ্রেণী। আবার ডাক্তার, উকিল, কৃষক, প্রকৌশলী ইত্যাদি নানান শ্রেণী পেশার মানুষ সৃষ্টি হয়, যা সমাজে শ্রেণী বৈষম্যের সৃষ্টি করে। যেমন আমাদের সমাজে এই শ্রম বিভাগের কারণে কিন্তু শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে। যেমন শিক্ষকদের দেখলে আলাদা একটা সম্মান করে, কিন্তু যারা লেবার, শ্রমিক, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা আবার ঠেলাগাড়ি চালায়, তাদেরকে দেখলে আবার অন্যরকম, তারাও কিন্তু শ্রমিক। তো দেখা যাচ্ছে এই শ্রম বিভাগের কারণে কিন্তু তোমার উকিল উকিলের কাজ করছে, ডাক্তার ডাক্তারের কাজ করছে, শিক্ষক শিক্ষকের কাজ করছে, অর্থাৎ যে যে পেশায় যোগ্যতা অর্জন করে যেখানে কাজ করছে একটা নির্দিষ্ট জায়গায়, সেখানেই তাকে সেভাবে দেখা হচ্ছে। ঠিক আছে, রিক্সাওয়ালা সে রিক্সা চালাচ্ছে, ট্যাক্সিওয়ালা ট্যাক্সি চালাচ্ছে, ঠেলাগাড়িওয়ালা ঠেলাগাড়ি চালাচ্ছে, বা যারা দিন মজুর তারা মাটি কাটছে, বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করছে, তাদেরকে আবার অন্যভাবে দেখা হচ্ছে। সবাই কিন্তু শ্রমিক, ঠিক আছে, যার যার দক্ষতা যেরকম সে সেই জায়গায় কাজ করছে। তো এটিকে বিভাগ করার কারণে কিন্তু এক একজনকে এক এক ভাবে দেখা হচ্ছে। এ কারণে এটি একটি বড় অসুবিধা। যেমন শিক্ষকদের দেখলে স্টুডেন্টরা বা বড় বড় যারা পড়ে গেছে টিচারদের কাছে, তারা আসসালামু আলাইকুম দেয়, গুড মর্নিং দেয়, নমস্কার দেয়, কিন্তু শ্রমিকদের কি সেটা দিচ্ছে না। এই যে বৈষম্য, এই যে ডিসক্রিমিনেশন, এটি কিন্তু শ্রম বিভাগের জন্যই হয়েছে, অর্থাৎ এটা একটি বড় অসুবিধা। এরপর বলা হচ্ছে অধিক নির্ভরশীলতা। অধিক নির্ভরশীলতা কি? শ্রম বিভাগের ফলে সমাজে অধিক সংখ্যক বিশেষজ্ঞ কর্মীর সৃষ্টি হয়। ক্ষেত্র বিশেষের বিশেষজ্ঞ কর্মীদের উপর এত নির্ভরশীল হতে হয় যে তাদের কাছে নিয়োগকর্তার জিম্মি হয়ে পড়ে। অর্থাৎ
শ্রম বিভাগের আরেকটি অন্যতম অসুবিধা হচ্ছে যে শ্রমিক, যে লোক, যে কর্মকর্তা কর্মচারী, যে চাকুরিজীবী, যে কাজে সে দক্ষ, যে যোগ্যতা অনুযায়ী তাকে যে পজিশনে দেওয়া হয়েছে, তার উপর কোম্পানি কিন্তু নির্ভরতা নির্ভর করছে। ঠিক আছে, মানে সে একরকম ওই শ্রমিকের কাছে বা ওই কর্মকর্তা কর্মচারীর কাছে সে জিম্মি হয়ে আছে। ঠিক আছে, এটি একটি বড় সমস্যা, অধিক নির্ভরশীলতা, যে ও না আসলে আমার কম্পিউটারের কাজটা হবে না, ও না আসলে আমার ফাইলটা আপডেট করা যাবে না, ওই শ্রমিককে আমি না ডাকলে আমার ইলেকট্রিকের কাজ করা হবে না, ওই শ্রমিককে না ডাকলে আমার কি বল জিনিসপত্র ওঠানো আমার সম্ভব না। তো এই যে নির্ভরশীলতা, এটা কিন্তু একটি বড় অসুবিধা। শ্রমিকের দৈহিক ও নৈতিক অধপতন, এখানে শ্রম বিভাগের ফলে, অর্থাৎ শ্রম বিভাগের ফলে ব্যাপক আকারে কলকারখানা একটি বিশেষ অঞ্চলে গড়ে ওঠে। আমরা কিন্তু বিভিন্ন শিল্প অঞ্চলগুলো জানি কোথায় কোথায়, ইপিজেড গুলো না, এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো, বা যেখানে গার্মেন্টস কারখানাগুলো স্পেসিফিক ভাবে রয়েছে, যেখানে শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদা জায়গা রয়েছে এবং দূরে, সেগুলো অনেক দূরে বিভিন্ন অঞ্চল গড়ে উঠেছে। তো এত দূর দূরান্তে হতে শ্রমিক কর্মচারীরা পরিবার পরিজন ছেড়ে কারখানার আশেপাশে অবস্থান করে, ফলে অনেক সময় শ্রমিকদের দৈহিক ও নৈতিক অধপতন দেখা দিতে পারে। দেখা যাচ্ছে যে এত দূরে তাদের গার্মেন্টস ফ্যাক্টরি, এত দূরে তাদের শিল্প অঞ্চল, তাদেরকে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে যানবাহনের মাধ্যমে অনেক কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেকভাবে তাদেরকে কষ্ট করে সেখানে যেতে হচ্ছে। ঠিক আছে, এটা একটি যেমন সমস্যা, আরেকটি সমস্যা হচ্ছে অনেক দূর থেকে আসা যাওয়ার ফলে অনেক খরচও বেয়ার করতে হচ্ছে। এর থেকে যারা শ্রমিক কর্মচারী, তারা ওই তোমার ফ্যাক্টরির আশেপাশে, কলকারখানার আশেপাশে বাসা ভাড়া নিয়ে থাকছে পরিবার পরিজন ছেড়ে। এর ফলে দেখা যাচ্ছে অনেকদিন ধরে পরিবার পরিজন ছেড়ে আলাদা থাকার কারণে তারা অন্য কিছুতে তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে সামাজিকভাবে। এটি একটি বড় সমস্যা। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আজকের আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা মনে করো যে বুঝো নাই, আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে অথবা গ্রুপ মেসেঞ্জারে জানাবে। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে শ্রম বিভাগের যে প্রকারভেদ, এছাড়া তোমাদের যে মূলধন, আরেকটি যে তোমার উৎপাদনের উপকরণের আরেকটি যে উপকরণ মূলধন, সেই মূলধন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।